সেলিম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম সেলিম ভাইয়ের আগমন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত মেহমানবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আপনার মূলত কথা শুনবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। আমি সংক্ষেপে আপনাদের সামনে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 17 বছরের এক কালো অধ্যায় পার হয়ে আজকের এই দিনে এসে উপনীত হয়েছি। সেই কালো অধ্যায়ের কথা আমাদের সবার জানা আছে। শেখ হাসিনা সেই দুঃশাসনের কথা নতুন করে বলার কিছু নেই। আমরা সেই সময় নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। বাংলাদেশের আপামর জনসাধারণ সেই সময় নির্যাতিত নিষ্পেষিত হয়ে ছিল। সংগ্রামী উপস্থিতি, সেই সময় আপনারা সবাই জানেন দ্রব্যমূল্য পরিমাণ ঊর্ধ্বগতি ছিল। সেই সময় প্রত্যেকটা সেক্টর করাপ্টেড ছিল। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি এই সমস্ত পুরো বাংলাদেশ হয়ে গিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ থেকে আমরা সেই স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছিলাম। সেই স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করতে আপনাদের সিংহাদের একজন বীর মুজাহিদ তার শরীরের রক্ত, তার তাজা প্রাণ ঢেলে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, 1 বছর পার হয়ে গেছে, কিন্তু সেই দুর্নীতি, সেই রাহাজানি, সেই চাঁদাবাজি এখনো কিন্তু কমে নাই। হাসিনা চলে গিয়েছে, কিন্তু এখন এই দুর্নীতি এবং রাহাজানির ঠিকাদারি যারা নিয়েছে আমরা তাদেরকে চিনি। তাদের শাসন আমলে এই বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। উপস্থিতি, আমরা শেখ হাসিনার শাসন আমল দেখেছি, আমরা নৌকার শাসন আমল দেখেছি, আমরা লাঙ্গলের শাসন আমল দেখেছি, আমরা ধানের শীষের শাসন আমল দেখেছি। এইবার সময় এসেছে আমরা দাঁড়িপাল্লার শাসন আমল দেখবো ইনশাআল্লাহ। জনগণ দাঁড়িপাল্লার শাসন আমল দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তার প্রমাণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সদ্য শেষ হওয়া ডাকসু ইলেকশন। সেই ডাকসু ইলেকশনে ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল 28 জনের মধ্য থেকে 3 জনকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নির্বাচিত করেছে। তাই আসুন আমি উদারপূর্বক আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আমরা সেলিমউদ্দিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কাকে যদি বিপুল ভোটে বিজয়ী করে সংসদে নিয়ে যেতে পারি, তাহলে এই বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। সেই উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটামুটি একটা কাজ হয়েছে। আর ভাই আমাদের কি কোনো প্রার্থী আছে? প্রধান অতিথির কাছ থেকে আমি যেহেতু এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই। আমি বেশি কথা বলবো না, আমি এই কথাই বলবো, আগামী দিন যে বিজয় আমার যে বিপ্লব হবে, ব্যালট বিপ্লব হবে, আমাদের এলাকার স্বার্থে, আমাদের উপজেলার স্বার্থে, বেনিবাজার উপজেলার স্বার্থে, দাঁড়িপাল্লার স্বার্থে এবং ইসলামী আন্দোলনের স্বার্থে আমরা যার যে অবস্থান থেকে আমাদের বাড়িতে মা বোন সহ আমরা এলাকার প্রতিটি করে আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই। আগামী দিন ইনশাল্লাহ আমরা যেভাবে বিজয় চতুর্দিকে শুরু হয়েছে, ঢাকা আমরা ডাকসু দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছেন, আগামীতে ইনশাল্লাহ আমাদের গোলাপগঞ্জ বেনিবাজারে দেখবো। আমি আশা করব আপনারা আমাদের এলাকার সন্তান হিসেবে আবদার করতে চাই, আপনারা আমাদের সেলিম ভাইকে বিজয় নিশ্চিত করে আমরা আগামী দিনে সেলিম ভাইকে পার্লামেন্টে পাঠাবো এবং সেই জায়গা থেকে আমরা যে আজকে স্থানীয় যে জীবন দিয়েছে, যে শহীদ হয়েছে, যে বৈষম্যের
আমরা সেই বৈষম্য দূর করার জন্য আমরা সেলিম ভাইয়ের নেতৃত্বে একদিকে বিচার আদায় করব এবং একদিকে আপনাদের বৈষম্য দূর করব এবং বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করব। আমরা যেন সবাই সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমরা বিজয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা এই প্রতিটা সেন্টার থেকে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা সেলিম ভাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। সেই উদারতা আহ্বান রেখে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সিলেট জেলার অন্যতম সদস্য, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, অত্র জনপদের কৃতি সন্তান, জননেতা জনাব এস এম আব্দুর রহিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম মামলা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জামাতে ইসলামী সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি ও জামাতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ ও শিলঘাট ইউনিয়ন পরিষদের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই জনপদে এই শিলঘাট মসজিদের সামনে সবাই একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়ার সময় ছিল না। এক সময় 18 বছর স্বৈরশাসক ছিল। আমাদের মতো মানুষ এই মাঠেতে, খোলা মাঠে তো প্রোগ্রাম করা দূরের কথা, ঘরের ভিতরে প্রোগ্রাম করা সম্ভব হয় নাই। এই সানির মতো আমাদের ভাই শহীদ হয়েছে। অনেক শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা এই খোলা মাঠে দুই একটি কথা ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক হয়েছে। সনি শহীদ হয়েছে, অনেক ভাই পঙ্গু হয়েছে। তাদের এই শাহাদাতের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে আজ আমরা খোলা মাঠে ইসলামের দাওয়াত নিয়ে আসছি। সামনে নির্বাচন, ফেব্রুয়ারি হোক আর মার্চ হোক, এপ্রিল হোক, নির্বাচন হবে। আপনারা বলতে পারেন হঠাৎ ভোট হলো আর আমরা আসলাম। এর কারণে আমরা আগেভাগে আপনাদের কাছে আসলাম। এই দেশ সুন্দরভাবে চলতে হলে, দুর্নীতিমুক্ত ভাবে চলতে হলে, সন্ত্রাস রুখতে হলে একমাত্র জামাতে ইসলামী পারবে। দেখেন, আমরা বারবার 54 বছর হয়ে গেছে স্বাধীনতার, কিন্তু এই দেশের মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা কৃষি কাজ করি, কৃষক রাত দিন তার শ্রম দেয়, শরীরের অবস্থা খারাপ কিন্তু চিকিৎসা করতে পারে নাই, বালা হসপিটাল যাওয়ার তৌফিক নাই, সে তার ছেলেমেয়ের কোনো প্রতিষ্ঠানে পড়ান। সেলিম ভাই আইছেন, বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। আমি বলবো আমরা সুযোগ বারবার আসে না, এখন সুবর্ণ সুযোগ। আজ থেকে 2 দিন আগে ঢাকা ভার্সিটি নির্বাচন হয়েছে। সারা প্রায় 39,000 ছাত্র ভোট দিয়েছে জামাতে ইসলামী ছাত্র সংগঠন শিবিরকে। যে দেশে সৎ মানুষের দরকার, নমাজি মানুষের দরকার, যে ছেলেরা নমাজ পড়ে মাদকের সাথে জড়িত নয়, এইরকম ছেলেরা বেছে বেছে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা হলো যে আমার ছেলে ভালো হোক, ভালো সংগঠনের দিকে থাকা, ভালো মানুষ হোক। আমরাও চাই এই দেশ আমাদের সারা বাংলাদেশ সোনার বাংলা হতে হলে একমাত্র জামাতে ইসলামী লাগবে। এই গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের একটা ইউনিয়ন পরিষদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন। আমার এখানে আমার রেহান ভাই আগে চেয়ারম্যান ছিলেন। প্রত্যেকটা যতটা বাজেট উপজেলায় আসে, মন্ত্রী কুটা হয়ে সব পয়সা নিয়ে বাটিয়া নিয়ে খাইয়া লুটপাট করিয়া ধ্বংস করে দিয়েছে। কিন্তু মন্ত্রীর কোনা কোটা নাই। মন্ত্রীর কোটা হইল সংসদে আইন পাস করা। এইভাবে দেশের উন্নতির অবনতি করে ফেলছে সবাই। এখন সুযোগ আসছে, আমরা জামাতে ইসলামীকে ভোট দিব। জামাতে ইসলামী যদি মানুষ, সেলিম ভাই থেকে যে আছেন যাবেন, এফআই করে হিসাব আপনারা পাবেন। কোন দুর্নীতির সাথে এরা জড়িত হবেন না। কেন আমাদের আগে 2জন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কেউ কোনো দুর্নীতির সাথে পায় নাই। গতিকে আমি সবাইকে আহ্বান করব, শিলঘাটের আমার মুরব্বিয়ান, সবই আমার মুরব্বিয়ান, নমাজে সব কাজ দেখা হয়েছে। আবারও সুযোগ হয়, আমি 2-3 বার আসছি এখানে স্থানীয় খবর দিয়ারতে, যে জেলা প্রশাসকের সাথে বা এমনি আসি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বারবার ভোট দিয়েছেন, একবার আমরা দেন, দেখেন। না হলে আপনি আমার মতো মানুষ, আমার রাসেল ভাই আছে, আমরা ওই এলাকায় সবসময় ঢাকা দক্ষিণ থাকি, রাত দিন। বেশিরভাগ শিলঘাটের এই অংশের মানুষ আমার সাথে যোগাযোগ করে, আমার ঢাকা দক্ষিণের সাথে রাইত এলেও ঢাকা দক্ষিণ, ওই আমার ভাই আমার বলতে পারবেন বা গেলায় করলায় আমার রাস্তাঘাট না, আমার এই না সেই না, আমরা করে দিব, কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন, বিগত দিন কোটার রাজনীতি হতো, এমপি সাহেবের কোটা হতো। আগামীতে যদি একটি তথাকথিত বড় দল যদি নির্বাচিত হয়,
তাহলে তাদের এমপির কোটা আর মন্ত্রীর কোটা থাকবে না, তাদের ঢাকা দক্ষিণ যমুনার কোটা আর ডাক বাংলার কোটা, হিলঘাটের কোটা আর গোলাপগঞ্জ যমুনার কোটা হইব। জীবন দিছে কোটার লাগি তো 2000 মানুষের জীবন দিছে, আবারও কোটা কিতা বাংলাদেশে আইতনি না কিতা ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ জামাতে ইসলামের নমিনি, আমাদের এই জনপদের অত্যন্ত জনপ্রিয় মানুষ, গোলাপগঞ্জ উপজেলা জামাতের গোলাপগঞ্জ পৌর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব রায়হান উদ্দিন রায়হান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী জনপদ এবং বিগত 36 জুলাইয়ের শহীদ কামের রক্তবেদা এবং স্মৃতিময় আজকের এই সিলঘাট এলাকার নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং সিলেট প্রয়াসনের আগামী দিনের কান্ডারি, আমাদের সিলেট প্রয়াসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই, মঞ্চে পবিত্র গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান, বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা সুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুল ইসলাম সাহেব, উপস্থিত ঢাকা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আমাদের একান্ত প্রিয় মৌলানা আব্দুল রহিম ভাই, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বী, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাতে ইসলামীর গোলাপগঞ্জ উপজেলার সুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মাস্টার আব্দুল রশিদ ভাই, রশিদ আহমদ ভাই, এবং উপস্থিত আমরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রিয় নেতা জামাত নেতা রাসেল আহমদ সহ আমাদের এই অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, ছাত্র এবং যুবকরা, এবং রয়েছেন এখানে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফ আলম মান্নান শ্রমিক নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় উঠার জন্য আমরা কোন দীর্ঘ বক্তব্য রাখবো না, আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমি শুধুমাত্র আপনাদেরকে দুই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্বাধীনতার পর এই দেশ শাসন যারা করেছেন তারা হলেন, স্বাধীনতার পরে এই দেশ আওয়ামী লীগ শাসন করেছে, স্বাধীনতার পর এই দেশ বিএনপি শাসন করেছে, স্বাধীনতার পর এই দেশ জাতীয় পার্টি শাসন করেছে। রাজনৈতিক ভাবে এই দেশের মানুষ তিনটি রাজনৈতিক দলকে ইতিমধ্যে দেখে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা অত্যন্ত প্রাচীন একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী। এবারের নির্বাচনে আমরা দেশবাসীর কাছে ভোট ভিক্ষা চাইছি। আমাদেরকে একটিবার আপনারা ভোট দিয়ে পরীক্ষা করে দেখেন অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা কিনা, আমরা কি এই দেশকে আমাদের দেশের কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারবো কিনা, এটার জন্য আমরা দেশবাসীর কাছে ভোট ভিক্ষা চাইছি। এটা হলো এবারে আমাদের নির্বাচনের পুরো দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন যে একটিবার আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে ভোট দিয়ে দেখেন বাংলাদেশ জামাতে ইসলামী এদেরকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারে কিনা। আর আরেকটি কথা বলতে চাই, এবারে বাংলাদেশ জামাতে ইসলামী এই আসনে যাকে নমিনি হিসাবে পাঠিয়েছেন তিনি হচ্ছেন জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই। এই সেলিম ভাই ছিলেন বাংলাদেশের এমন কোন রাজনীতিবিদ নাই, এমন কোন রাজনৈতিক কর্মী নাই, সবাই জননেতা মোহাম্মদ সেলিম ভাইকে শুনে। সেলিম ভাই হচ্ছেন দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী একজন রাজনৈতিক নেতা। ইতিমধ্যে উনি বিগত সরকার পতনের আন্দোলনের ডাকার নেতৃত্ব দিয়েছেন। 36 জুলাইয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে, তার নৈপথ্য থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন
সীমায় ছাত্রছাত্রীদের বুকের তাজা রক্ত দিয়েছে, প্রায় 2000 ছাত্র শহীদ হয়েছে, প্রায় 40,000 ছাত্র আহত হয়েছে। এই 2000-এর মধ্যে আমাদের প্রিয় ভাই আপনাদের এই এলাকার কৃতি সন্তান স্থানীয় তার বুকের রক্ত দিয়েছে। এই শিলঘাটবাসী, এই এলাকাবাসী, এই স্থানীয় রক্তের সাথে আপনাদের একটি রক্তের বন্ধন রয়েছে, আপনাদের একটি শক্ত কমিটমেন্ট রয়েছে। স্থানীয় রক্তের বন্ধন নিতে হলে আপনাদেরকে ফেসিবাদ বিরোধী সব ধরনের তৎপরতা থেকে মুক্ত হয়ে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক দলকে আমরা দেখি, ওনারা বলেন আমরা বড় দল, আমরা বড় ছাত্র সংগঠন, কিন্তু আমরা কি দেখলাম? দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়ে গেছে। আপনারা দেখেছেন ছাত্র শিবির এবং আরো স্বতন্ত্র মিলে ডাকসু সকল পদ পেয়ে গেছে, বিপি দিয়েছে, দিয়ে সবকিছু বিক্রি হয়ে গেছে। এখানে তো ছাত্রদের কোন পরিচয় নাই। তাইলে আপনারা কিভাবে বড় দল হলেন? আগের বাংলাদেশ এখন আর নেই। 2024 সালের আগের বাংলাদেশ আর 2024 সালের পরের বাংলাদেশের চিত্র সম্পূর্ণ আলাদা। এই যে তরুণ প্রজন্ম, 4 কোটি ভোটার আছে, এই তরুণ ছাত্রগণ, তরুণ প্রজন্ম, এরাই দিক নির্দেশনা দিয়ে দিবে আগামীতে বাংলাদেশ কারা শাসন করবে, কারা এই বাংলাদেশের মর্যাদা বসবে। এই জন্য আমি আমার মুরব্বিয়ানদেরকে অনুরোধ করতে চাই যে আসুন আপনারা সবাই, আমরা এলাকা ভিত্তিক পাবে, আপনাদের এলাকার একটা বন্ধন রয়েছে, আমরা আগ থেকে জানি। আমি বাংলাদেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হলো, এই এলাকার মুরব্বিয়ানরা যেদিকে সিদ্ধান্ত নেন, এই এলাকার যেদিকে সিদ্ধান্ত নেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো এবার আর দলমত নির্বিশেষে আমরা এমন একজন ক্যান্ডিডেটকে আমরা সিলেট সয়াসন থেকে সংসদে পাঠাই, যার মাধ্যমে আমাদের এই গোলাপগঞ্জ জ্ঞানীবাজারের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সাহিত্য ব্যবস্থা সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। উনি বেকারত্ব দূর করে তরুণ এবং বেকার ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন এবং আমাদের সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত করে একটি সুখী সমৃদ্ধশালী গোলাপগঞ্জ জ্ঞানীবাজার উপহার দিবেন। এই জন্য আমি আমার প্রিয় মুরব্বিয়ান এবং যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই যে আগামী নির্বাচনে আমরা সেলিম ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে তাকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আপনারা আসুন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল ডক্টর ন্যাশনাল ডক্টর ফোরামের মেডিকেল থানার দায়িত্বভার সম্পাদক প্রিয় ভাই ডাক্তার তাওহিদ ভাই, আসন গ্রহণ করার জন্য সুবিধান করেছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেছি বাংলাদেশ, আসন গ্রহণ করার জন্য সুবিধান করেছি কৈলাস কারণের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আহমদ ভাই। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গোলাপগঞ্জ পশ্চিম জেলার সম্মানিত সেক্রেটারি জনাব ইশতিয়াক ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সুবিধান করছি বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত নমিনি জননেতা জনাব হাফিজ নজরুল ইসলাম ভাই। হাফিজ নজরুল ইসলাম ভাই। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী আমলা ইউনিয়ন শাখার শিলঘাট ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত 7 আর 9 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের সাধারণ সভা, সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির,
সিলেট গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত ভারপ্রাপ্ত আমির, বাদেবাসা ইউনিয়নের সাবেক জনমন্ডিত চেয়ারম্যান, আগামী দিনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ রেহানুদ্দিন রেহান ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখার সুরা কর্ম পরিষদ সদস্য, ঢাকা দক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার রশিদ আহমদ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখা সুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের একান্ত প্রিয় ভাই জনাব রাসেল আহমদ সহ উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান, জনমন্ডিত চেয়ারম্যান জনাব এস এম রহিম সাহেব এবং আজকে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আরো উপস্থিত হয়েছেন আমলা ইউনিয়নের আরেকটি সন্তান। আজকে দিনব্যাপী আমনিয়ায় যিনি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন এই আমনিয়ার সন্তান ডাক্তার তাহিদ আহমদ চৌধুরী, তিনি ন্যাশনাল ডক্টর ফোরামের বায়তুল মাল সম্পাদক, এলাকার মাটি ও মানুষের প্রাণে আজকে এই আমনিয়ায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন উনি এবং ওনার টিমের সদস্যবৃন্দ, আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণের দায়িত্বশীল বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, প্রাণ প্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকে সালাতুল আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা এমন এক সময় এখানে বসে কথা বলছি যখন আমাদের সারাদিনের কার্যক্রমের হিসাবটা আল্লাহর কাছে পৌঁছানো হবে, ঠিক না? সকালে যে ফেরেশতা আমাদের নিয়োজিত করেছিলেন এই ফেরেশতা মাগরিবের পূর্ব মুহূর্তে তিনি গিয়ে আমাদের রিপোর্ট চেক করবেন, আর মাগরিবের আগে আরেকজন ফেরেশতা আসবেন, তিনি এসে আমাদেরকে কি অবস্থায় পাবেন। তাই আমাদেরকে ভালো একটা কাজের জন্য এখানে সবাইকে পেয়েছেন, রিপোর্টটা কিন্তু ভালো যাবে, ঠিক না? আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার মূল বক্তব্য শুনবো আমরা প্রধান অতিথির কাছ থেকে। আগামীতে জাতীয় নির্বাচন আসছে, নির্বাচন আসলে পরে অনেক আপনাদের সামনে আসেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, অনেকে অনেক কি কি কাজ করবেন তা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে, অনেকে আমাদের এই পর্যায়ে আসতে গিয়ে দীর্ঘ 16 বছর আমাদেরকে জালিম আওয়ামী ফেসিবাদ স্বৈরাচার যত ধরনের খারাপ উপাধি আছে সব উপাধির নায়ক শেখ হাসিনা আমাদের গাড়ি চলে বসেছিল। এই হাসিনাকে হটাইতে গিয়ে আমাদের এই গোলাপগঞ্জের 7 জন শহীদ এবং অগণিত ভাই সারা বাংলাদেশের 2000 ছেলেরা রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে এই দেশকে মুক্ত করেছে, ঠিক কিনা? 40,000 ভাই রক্ত দিয়ে তারা বন্ধুত্ব গ্রহণ করে তাদের তাজা রক্ত দিয়ে আজকে যে পরিবেশ এনেছে, সেজন্য আমরা আজকে কথা বলতে পারছি। এই শেখ হাসিনা এবং স্বৈরাচারকে হটাইতে গিয়ে যে ধরনের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, আমি সর্বপ্রথম তাদেরকে স্মরণ করছি। শহীদ সামিউর পিতা আমাদের সামনে রয়েছেন, ওনার ছেলের কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল একমাত্র শহীদ সামি যে দেশকে মুক্ত করার জন্য তার জীবনকে ভোটকে সামনে দিয়েছিল। আর এই ঢাকা দক্ষিণ এলাকায় পুলিশ এবং মিডিয়ার সেই বাহিনী তারা গুলি করে আমার ভাইদেরকে হত্যা করেছে। সেজন্য আজকে একটা ফেসিবাদ হটাইতে গিয়ে যারা জীবন দিল, আগামী নির্বাচনে যদি আর একটা ফেসিবাদ আবার পুনর্বাসিত হয়, আবার নির্বাচিত হয়ে তারা যদি আবার চাঁদাবাজ মোস্তানি এবং দখলদারি আর মামলা বাণিজ্য করে, তাহলে আমাদের দিন ভালো হবে না খারাপ হবে? সুতরাং
এক ফেসিবাদকে আমরা ওঠাইছি, আবার যেন কোন ফেসিবাদ এবং ফেসিবাদের দূষর যারা দীর্ঘদিন স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আজকে তাদের পরিবর্তে তাদের আরেক উত্তরসূরিরা তারা বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগান গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে দেওয়া হচ্ছে কিনা আমি জানতে চাই। সুতরাং যে স্লোগান দিয়ে যারা দীর্ঘদিন মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, গণহত্যা চালিয়েছিল, আবার এই স্লোগান দিয়ে যারা গণহত্যা এবং মানুষের অধিকার হারা করতে চায়, যারা বাংলাবাসী এবং চাঁদাবাজি করতে চায়, তাদেরকে কি আপনারা আবার ভোট দিবেন? সুতরাং আমি কথা সংক্ষিপ্ত করে বলতে চাই, আমাদের সেলিমউদ্দিন ভাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পরীক্ষিত একজন নেতা, যাকে এই 15 বছর এই আওয়ামী শাসনের সময় উনাকে বিভিন্ন ভাবে মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে, উনাকে ডান্ডা বেড়ি লাগিয়ে বিভিন্ন ভাবে নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। এরপরেও ইসলামী আন্দোলনের দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য কখনোই তাকে নীরব করতে পারে নাই। এই ধরনের পরীক্ষিত একজন যোগ্য ব্যক্তিকে জামাত ইসলামী এই সিরিয়াস 6 আসনে কেন্দ্রের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। যিনি এসে যখন দায়িত্ব দেওয়া হয়, এরপর থেকে এসে গোলাপগঞ্জ বাজার মানুষের বন্যার সময় মানুষের পাশে ছিলেন, শিলাবৃষ্টির সময় মানুষের পাশে ছিলেন, যে কোনো ঝড় তুফান, যে কোনো সমস্যায় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি এই পর্যন্ত কোন জনপ্রতিনিধি না হয়ে অনেক উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। নদী ভাঙ্গন রোধে তিনি ব্যবস্থা গ্রহণ করে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পানি উপদেষ্টার সাথে যোগাযোগ করার কারণে 24টি প্রকল্প তিনি নিয়ে এসেছেন। গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার সুরমা কুশিয়ারার 24টি প্রকল্প তিনি মাধ্যমে পাস হয়েছে। আবার আরো 9টি প্রকল্প, 13টা প্রকল্প আবার নতুন ভাবে সাবমিট করেছেন। এই ধরনের কাজ ইতিমধ্যে তিনি শুরু করেছেন। এই ধরনের যোগ্য ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করে গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে আমাদের এলাকার কোন সমস্যা কি থাকবে? কোনো সমস্যা থাকবে না। সিলেট সুতারকান্দি যে রোড আছে, সেই রোড কাজ বন্ধের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। আমরা মানববন্ধন করেছি, তিনি স্মারক নিবেদিয়ে ডিসি সাহেবের কাছে বলেছেন এই কাজ শুরু করতে হবে। যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে যোগাযোগ করে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন সিলেট জকিগঞ্জ সুতারকান্দি সারগাই রোডের 4 লেনের কাজ কোন অবস্থায় বন্ধ করতে দেওয়া হবে না। যদি এটা বন্ধ হয়, তাহলে গোলাপগঞ্জ সহ সারা বাংলাদেশে আমরা সিলেটে আন্দোলন গড়ে তুলব। আমি ঘোষণা দিয়েছি চীনের পক্ষ থেকে যদি এই কাজ অনতিবিলম্বে শুরু না হয়, আমরা জেলা প্রশাসনকে ঘেরাও করব। সুতরাং এই ব্যক্তিকে আমরা যদি নির্বাচিত করে প্রত্যেকটি এলাকা থেকে আগামীতে সবাইকে ইতিমধ্যে দেখেছেন, আওয়ামী লীগকে বারবার দেখেছেন, বিএনপিকে 3 বার দেখেছেন, জাতীয় পার্টি একাধারে 9 বছর ছিল, সবাই দুর্নীতি উপহার দিয়েছে। বাংলাদেশের মানুষকে তো কেউ শান্তি দিতে পারে নাই, হত্যা গুম উপহার দিয়েছে। তাই আসুন, আর নয় কোনো দুর্নীতিবাজকে, আর নয় কোনো ছাতাবাজকে, আর নয় কোনো মামলাবাজকে, আমরা আগামীতে সেলিমউদ্দিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, যুবদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, বৈষম্য বিরোধী ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে জনগণ এই ছাত্র যুব সমাজ তারা শিবিরের প্যানেলকে বিজয়ী করে প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ আর কোন দুর্নীতিবাজকে চায় না, আর কোন বাসস্থানকে চায় না, আর কোন সন্ত্রাসীদেরকে চায় না। ছাত্র বৈষম্যের আকাঙ্ক্ষা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে, সেলিমউদ্দিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার বক্তব্য দেওয়ার জন্য সানি শুধু সিঙ্গাটের সন্তান নয়, শুধু ঢাকা দক্ষিণের সন্তান নয়, শুধু
আমরা সন্তান নয়, সাসানি আমাদের আবেগ। আর আমাদের আবেগের উপর দাঁড়িয়ে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন, আপনি ওসি হয়েছেন, আপনি উপজেলা পরিষদের প্রশাসক হয়েছেন, আর আপনি অন্য একটা বড় দলের সভাপতি, সেক্রেটারি, ডায়াবেটিস আর কোলেস্টেরলের খবর নেবেন। এটা আমরা মানতে পারবো না ভাই। আমরা সেলিম ভাইয়ের মাধ্যমে অনলাইন মিডিয়ার মাধ্যমে আমি ওসি সাহেবকে বলতে চাই, অনতিবিলম্বে ঢাকা দক্ষিণের সারিসহ 7 শহীদের হত্যাকারীকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দিন, অন্যথায় আমরা যে কোনো কিছু পদক্ষেপ নিতে বাধ্য হব। সময় সংক্ষিপ্ত, মাগরিবের নামাজ আসন্ন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধাভাজন ভাই আব্দুল্লাহ শিবু আমাদের সংগঠনের পক্ষ থেকে জনতা সলিমউদ্দিন ভাইয়ের কাছে স্থানীয় হত্যা বিচারের জন্য আবেদন করেছেন। আমরা বিশ্বাস করি জনতা সলিমউদ্দিন ভাই এই দাবিকে শক্ত হাতে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের সিলগাটের 7, 8, 9 নং ওয়ার্ডের এই সাধারণ সভার প্রধান অতিথি, প্রধান মেহমান গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেট সংসদীয় 6 আসনের জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব সলিমউদ্দিন ভাই বক্তব্য রাখবেন। জননেতা জনাব সলিমউদ্দিন ভাই। রাস্তার উন্নয়ন করবে এরকম কোন প্রার্থী আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ স্বামীর স্মৃতিতে জড়িত এই আমুরা ইউনিয়নের শিলঘাট 7, 8, 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই মত বিনিময় সভা, সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা নেতৃবৃন্দ যারা উপস্থিত সবাইকে চেনেন, ইতিমধ্যে নাম ঘোষণা দেওয়া হয়েছে, এবং এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সর্বস্তরের উপস্থিতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের প্রচার দিয়ে, প্রপাগান্ডা চালিয়ে, মিথ্যাচার চালিয়ে, জোর খাটিয়ে, গায়ের দিয়ে আল্লাহ নূরকে নিয়ে দিতে, কিন্তু আল্লাহ সত্যকে, হেদায়েতকে, তার দ্বীনকে তিনি প্রচলিত করবেন, আল্লাহর ওয়াদা। ওরা বলতে চায়, ওরা হচ্ছে যারা আল্লাহর দ্বীন অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সমাজের সব জায়গা পরিচালিত হোক, এটা চায় না। তারা চায় দ্বীন শুধু মসজিদে থাকুক, মাদ্রাসায় থাকুক, এতিমখানায় থাকুক, কবরস্থানে থাকুক, কিংবা বড়জোর বিয়ে শাদীতে থাকুক, দোয়ায় থাকুক, কিন্তু বাজারে, ব্যবসায়ে, ব্যাংকে, তারপরে আপনার পার্লামেন্টে, বিচার বিভাগে বৃহৎ অংশ এটা শয়তান নেতৃত্ব দিয়ে। কারণ বাজারে যদি আল্লাহ দিন চলে যায়, সেখানে কথা আছে যে আপনি মাল স্টক করতে পারবেন। মাল স্টক না করে মাল আপনাকে যথাযথ দামে বিক্রি করতে হবে, স্টক করে বেশি দামে বিক্রি করতে হবে, এটা হারাম। বাজারে দিন গেলে তো তারা সঙ্গে যেটা করতে হবে, পচা মাল আর ভালো মাল নিচে সব পচা উপরে কিছু ভালো দিয়ে চালাই দিল, পুরোটাও ভালো, এটা হারাম। তারপরে আপনার ওজনে কম দেওয়া, সাথে পাথর অন্য কিছু দিয়ে দিল, এটা হারাম।
এটা হয় কিনা বাজারে? এই ইসলামী আইন বাজারে বাস্তবায়ন হলে আমাদের লাভ হবে না? লাভ হবে। জনগণের পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে। কিন্তু যারা এটা চায় না তারা নিজেরা সুবিধা নিতে চায়। গুটি কতক ব্যবসায়ী, গুটি কতক রাজনৈতিক দলের লোকেরা তারা মুনাফা লাভ করতে চায়, বেশি লাভ করতে চায়, দেশের অধিকাংশ মানুষকে ঠকাইতে চায়। এই জন্য বাজারে আল্লাহ আইন করে দিতে চায় না। এখন অফিসে আল্লাহ ঘুষ দেওয়াকেও হারাম করেছেন, নেওয়াকেও হারাম করেছেন। ঘুষ দেবে যে আর নিজে দুইজনই জাহান্নামে যাবে। তাহলে অফিসে যদি ঘুষ বন্ধ হয় লাভটা হবে না? আপনি গোলাপগঞ্জ ইয়েতে যান, থানায় যান, কোন একটা কাজে উপজেলায় যান, 10 টাকার নোট থেকে 1000 নোট আপনার অসংখ্য নিয়ে দেবে। 10 টাকা খাওয়ার লোক আছে। এবং এটা না দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। তাহলে ঘুষ বন্ধ হইলে লাভটা হবে জনগণের না? জনগণের। আর লসটা যারা ঘুষ খেতে চায়, ঘুষের আইন রক্ষা করতে চায়, ঠিক না? আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন। এই আইন যদি ব্যাংকে বাস্তবায়ন হয় লাভটা আমরা ব্যবসায়ী আমাদের সবার লাভ, ঠিক না? লসটা যারা ওই অতিরিক্ত সুদ দিয়ে যারা বেশি মুনাফা অর্জন করতে চায় তাদের লস, আর লাভ হলো আমাদের জন্য। সুদের 70টা গুণা, সর্বনিম্ন গুণ হলো মায়ের সাথে জেনা। কত বড় না! এখন বিচার বিভাগের ব্যাপারে আল্লাহ বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেয়া আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হয় কাফির, না হয় ফাসিক, না হয় জালেম। তাইলে বিচার লাভ কার হবে? অতি দ্রুত বিচার হয়ে যাবে, পরিবারের রেহাই পাবে না, জমি দখলকারীরা রেহাই পাবে না। লাভ কার হবে? জনগণের। তাহলে জনগণের লাভ হবে। আর যারা খুনি, যারা হত্যাকারী, যারা দর্শক, যারা জমি দখলকারী নষ্ট হবে তাদের। বুঝলেন? এই যে কথা বললাম, এইটা যদি বাস্তবায়ন করতে হয়, এটা আপনি আমি জনগণ মিলে পারবো? জনগণ মিলে পারবো যে আমরা যদি সঠিক ব্যক্তিদেরকে ভোট দিই যারা এই আইনগুলো ওখানে বাস্তবায়ন করবে স্বচ্ছ জায়গায়, তাইলে আমাদের ক্ষমতা এই জায়গায়। এর বাইরে ভোট দিলেন আপনি এক জায়গায় আর রেজাল্ট চান আরেক জায়গায়, এগুলো হবে না। আপনার খাইতে চান আম, কমলা লেবু কিংবা আপনার লিচু, ভালো ভালো ফল খেতে চান, লাগাইলেন হলো তেঁতুল, তারপরে হলো আমলা, তারপরে আপনার এই যে গাছগুলো লাগাইলেন, লাগাই যদি বিক্রি করেন কয়েক লাখ লোক মিলে আম চাই, আম চাই, হবেন কি? আপনি আমার গাছকে লাগান না, লাগাইছেন তো হলো অন্য কিছু, তাই না? গাছের বীজ লাগাইছেন, তাইলে আপনি আম চাইবেন থেকে। তাইলে আপনার আমার স্বার্থ সুবিধা এটা যদি রক্ষা করতে হয় তাহলে আল্লাহ যে আইন দিয়েছেন ওই আইনের পক্ষে আপনাকে ভোট দিতে হবে। ওই ধরনের লোকদেরকে আমাকে ভোট দিতে হবে, যারা ওখানে গেলে তারা এই আইন করবে। বিগত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা এই আইনটি করছে, তারা বলছে যে আমরা আল্লাহ আইন চালু করবো। 6663 আয়াত তো দূরের কথা, কোরআন শরীফে কয়টা আয়াত? 6663 আয়াত। তারা তো মুসলিম শাসকই ছিল, এরশাদ থেকে শেখ মুজিব পর্যন্ত যারা শাসক ছিল তারা কি ছিল? সবাই মুসলমান শাসক। তারা কোরআন বিশ্বাস করে না? বিশ্বাস করি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের বিপরীত কাজ করে। বিশ্বাস করে একটা, কাজ করে অন্যটা, যার ফলে 54 বছর আমাদের শান্তি আসে না। তারা বিশ্বাস করে কোরআনে, কিন্তু একবারও কি বক্তব্য করেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমরা যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দিই, প্রথমে তারা রাষ্ট্র নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের সঙ্গে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীলতা, ব্যয়পনা, বাজার সিন্ডিকেট, ঘুষ, সুদ, মদ, জুয়া, হাউজি, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। 80% অটোমেটিক্যালি নামাজের মাধ্যমে মানুষের চরিত্র ভালো হবে। দ্বিতীয়, সরকারের দায়িত্ব হবে তারা
ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবের কাছে পৌঁছে দিই। কারণ আপনারা এই 3 ওয়ার্ডের লোক আছেন, এখানে যদি আপনাদের মাধ্যমে আমি যদি ধরি যে 30 লাখ টাকা জাকাত আদায় করি, কথা 50 লাখ টাকা জাকাত আদায়, এই 50 লাখ টাকা আবার আপনাদের মধ্যে এখানে যারা পিছিয়ে আছে, গরিব আছে, সরকার আপনার কাছে জাকাত আদায় করে ওই গরিব যিনি পিছিয়ে আছে ওনাকে পৌঁছে দিবে। কাউকে 10 লাখ, কাউকে 5 লাখ, কাউকে বললো যে তোমার একটা দোকান করে দিচ্ছি, তোমার ছেলে আর তুমি মিলে এই দোকানটা চালাও। কাউকে বললো তোমার বিটা বাড়ি নেই, তোমার বিটা বাড়ি করে দিচ্ছি। কাউকে বললো তোমার মেয়েকে নিতে পারছো না, 5 লাখ টাকা নিয়ে মেয়ে দিয়ে দাও। কাউকে বললো তোমার একটা ছেলেকে বিদেশ পাঠিয়ে দিচ্ছি। যদি 30, 40, 50 লাখ এই 3 ওয়ার্ডের ভিতরে 1 বছর দেওয়া হয়, 2 বছর দেওয়া হয়, 5 বছর দেওয়া হয়, 5 বছর পরে এই 3 ওয়ার্ডে আর কোনো গরিব পাবেন? আল্লাহ দেওয়ার যে ব্যবস্থা ওইটা সরকারকে টাকা দিতে হবে না, সরকারের কোনো ফান্ড লাগবে না, ফান্ড তো আল্লাহ দিয়ে দিচ্ছে। ধনী ব্যক্তিদের কাছে যাবে, যার কাছ থেকে জাকাত আনবে সে জানবে না তার জাকাত কাকে দেওয়া হচ্ছে, আর যে নিবে সেও জানবে না কার জাকাত সে নিচ্ছে। আপনি বলবেন আপনি সরকারকে দিচ্ছেন, আর সে বলবে সরকারের কাছ থেকে খাইছে। ধনী অহংকার করতে পারবে না, গরিব নিজেকে ছোট মনে করবে। এই যে কথাগুলো আমরা বলি, এগুলো আমাদের কথা না, আল্লাহর কথা। এগুলো আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। এই ভালো কথাগুলো আমরা যখন বলি, তো কোরআনে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো ব্যাপারে পরিষ্কার হিসেবে আল্লাহ কি বলেছেন? যারা আল্লাহর কোরআন মেনে চলবে, যারা আল্লাহর পথে চলবে, তাদেরকে আল্লাহ পরিষ্কার হিসেবে কি বলেছেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। কোরআন শরীফে যত জায়গায় দেখবেন আল্লাহ ভালো কাজের কথা বলেছেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদেরকে মাফ করে দিব, আর তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, আর তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব। এই কথাটা কার? এখন অনেক লোক আছে এত কম মানে লেখাপড়া জ্ঞান হয়ে যায়। এখন ধরেন আমরা যখন বলি যে আমরা কোরআনের সমাজ চাই, এদিকে আমরা আল্লাহর কথা বলি না, না আমাদের নিজেদের কথা বলি? তো কোরআনের পথে চললে পুরস্কার কি, এটাকে আমরা বলবো না? আমরা কি বলবো যে কোরআনের পথে চললে জাহান্নামে যাবে, এটা বলবো নাকি? আমরা তো বলবো যে কোরআনের পথে চললে কোথায় যাবা? আমাদের টোটাল কাজই কোরআন সুন্নাহ হবে। আমাদের মধ্যে জানতে কারণ নাই যেগুলো হবে। আমাদের এখানে যে বক্তব্য দিলাম, আমরা কয়টা লোকের নাম ধরে তার শরীর প্রমাণ করছি? আমাদের টোটাল কাজটাই কোরআন সুন্নাহ হবে। আচ্ছা, কোরআন সুন্নাহ হবে মানে নামাজ পড়লে সব হবে, নামাজ পড়লে হলে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এটা বলবেন না? যে কোরআন বলে তাহলে গুনাহগার হবেন। জামাত ইসলামী যে কাজই করছে টোটাল কাজটাই হলো আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানের ভিত্তিতে সমাজ পরিচালনা করা, মানব রচিত বিধানকে সরিয়ে দেওয়া। এটাতে সব হবে না গুনাহ হবে? সব হবে। এই কাজ করলে আমরা জান্নাত পাবো না দুজক পাবো? জান্নাত। তো জান্নাতের কথা বললে যে আপনি সমালোচনা করবেন, তাহলে তো আল্লাহরই সমালোচনা করা দরকার। আপনি তাহলে জামাত ইসলামীকে বোঝেন না। জামাত আর অন্য দলের কার্যক্রম কর্মসূচি এক না। জামাতের টোটাল কর্মসূচি হলো কোরআন এবং সুন্নাহ হবে, অথবা রেজাল্ট হবে কোরআন সুন্নাহ হবে। না, এই কথাগুলো যারা বোঝে না তারা অনেক তর্ক করে অন্য কথা বোঝানোর চেষ্টা করে। এটা হলো ইসলামী নলেজ না থাকার কারণে এবং জামাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। জামাত প্রচলিত আরো 10টা রাজনৈতিক দলের মধ্যে একটা দল না। জামাতের টোটাল কাজটাই হলো যে আমরা সমাজ থেকে মনকার কাজ যেগুলো আছে, অন্যায় যেগুলো আছে, জুলুম যেগুলো আছে, এগুলোকে উচ্চার করে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আল্লাহর দেয়া নির্দেশ এবং আল্লাহর দেয়া, আল্লাহ এগুলোর জন্য পুরস্কার ঘোষণা করেছেন। সুতরাং আমরা যদি এগুলো না বলি তাহলে আমরা সত্যকে গোপন করবো, আর সত্যকে গোপন করে সে সবথেকে বড় গালি। আল্লাহ তার চেয়ে বড় গালি আর কে আছে? যার কাছে সত্য আছে, কোরআন আছে, আখিরাতে গোপন করে। আমরা কি কোরআনকে গোপন করবো? সত্যকে গোপন করবো? সত্য যদি বলি আর কেউ যদি এটাকে অন্যভাবে বুঝে, আমাদের কিছু কোরআন আছে কিন্তু বুঝে নিতে হবে, আল্লাহ তাকে বোঝার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো কি ভাইরা, জামাত ইসলামের কাজের বিরুদ্ধে আমাদের প্রচলিত আমাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দল আছে তাদের খুব একটা কিছু বলার না। যে জামাত নামাজ পড়ে না, জামাতের মধ্যে চরিত্র ভালো না, আমাদের লোকেরা চান্দাবাজি করে, দুর্নীতি করে, এটা বলতে পারবে না। তো কি বলে? বলে জামাত রাজাকার, বলে জামাত স্বাধীনতা বিরোধী, বলে জামাত হলো জঙ্গি, বলে জামাত হলো মৌলবাদী। এটা বলে ভারত আমাদের প্রতিবেশীদের এই রাষ্ট্রতে আমরা পাশ করছি। সবার আগে তেলের উপরে চলে এসে ভারত,
আমাদের কি হবে? কারণ এখানে তাদের বন্ধু, তাদের এক বন্ধু চলে গেছে, দ্বিতীয় বন্ধু তারা সেট করে ফেলছে। তাদের পারপাস সার্ভ করবে এই বন্ধুরা, তারা জামাতকে মনে করে না। তাদের বন্ধু তাদের দাসত্ব করবে, সেটাও তারা সেকেন্ড লাইন ঠিক করে ফেলছে। বুঝা গেছে কিনা? বলে তারা বাচ্চারে ওরা যদি না আসে আর জামাত এসে যায়, এর আগে একবার সোজাটা সিংহানে এক মহিলাকে একসাথে এক ধরনের বন্দী জীবনযাপন করতে বাধ্য করছে ওই আওয়ামী লীগের সাথে ইলেকশন করার জন্য। কারণ একসাথে যদি আওয়ামী লীগের সাথে না দিত তাহলে দেশে ওই সময় আপনি একা ইলেকশন করতে পারতো না, আমরা বহু আগে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু একসাথে সায়েন্সে দেয় যার স্বাক্ষর দিয়া একসাথে ক্যান্ডিডেট সারা দেশে ঘোষণা করে দিতে আসে না, কারণ হলো ভারত থেকে এসে কথা বলে। এখন তারা উদ্বিগ্ন, তার মানে বুঝে ফেলেন যে তারা বাংলাদেশের ভালো চায় না। আর ওদের বাসায় আমাদের দেশে কিছু লোক জামাতের বিরুদ্ধে বকবক করে, যে নেগেটিভ ব্যবহার করে হাসিনা একেবারে চরম ধ্বংসে চলে গেল। রাজা খান এটাই তো তার নেগেটিভ, এটা ইন্ডিয়ান নেগেটিভ। একই নেগেটিভ যদি এখন আপনারা ইউজ করেন তাহলে আপনার কি কপি পেস্ট, ওই দলের কপি পেস্ট? আপনারা তো নতুন কিছু আবিষ্কার করতে পারেন না, আর আপনাদের লজ্জা লাগে না? আপনাদের যিনি মহানায়ক, আপনাদের যিনি এদেশের আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি যাকে চতুর্থ প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, স্বীকৃত বাংলাদেশের একজন নেতা। আপনি আগেকার সত্য হওয়ার বলে কারে কি বলতে চান? তিনি তো এই বিভেদের রাজনীতি বাদ দিয়ে তিনি মৌলবীয় গণতন্ত্র এবং একটা সম্প্রীতির রাজনীতি চালু করেছেন। তাহলে আপনারা কি জিয়াউর রহমান থেকে বেশি রাজনীতি বুঝলেন? বেগম জিয়া যে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানালেন, বেগম জিয়া থেকে আপনারা বেশি রাজনীতি বুঝলেন? তাইলে এই যে বক করা, পিছনে পিছনে কথা বলা, এগুলো কোনো ভালো লক্ষণ না। আমরা আর কিছু উন্নয়ন কাজ করতেছি, এটাও বুঝে না। আপনি কি মন্ত্রী না এমপি, আপনি কোনো ব্রিজ করবেন? ওরে বোকা, ব্রিজ তো করবে সরকার। আমি যেহেতু একটা রাজনৈতিক পরিচয় হোল্ড করি, রাজনীতিবিদদের আগামী দিনে এমপি হবে, মন্ত্রী হবে, তাই না? আমার একটা প্রতিটি সচিবালয় আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারদের কাছে আছে, ওদের কাজটা পড়ে আছে। আমি যখন জায়গাতে তুলে দিচ্ছি, কাজটা একটু আগালো, তারপরে এখানকার লোকাল লোকেরা তাদের জমির উপর দিয়ে চলে যাবে, এটা সেটা তাদের স্বার্থ, তারা লিখিত অবজেকশন দিয়ে দেবে। এই অবজেকশনের পরে এখানকার ফান্ড কিন্তু তারা অন্য জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে আর হবে না। এই এলাকার লোকেরা একজন সরকারি অফিসার বলছে, তার কথা বলছে, আমি বলতেছিলাম যে আপনাদের এখানকার কিছু লোক খাইতে চায়, খাওয়া ছাড়া তারা আমাদেরকে রাস্তা দিবে না, আর আমরা তো খাওয়ার সুযোগ দিব না। এই যে কোটি লোকের জন্য লাখ লাখ লোকের স্বার্থ নষ্ট হয়ে যাচ্ছে। আমি একজন রাজনৈতিক নেতাকে আমি বসে থাকি আন্দোলন করবো তোমার নেতার মতো? এর প্রথমে কিছু আছে। আর এটা আমার সাথে আসো তুমি টাকায়, আমি সচিবালয়ে গেলে কি হয়, তোমার নেতাকে নিয়ে যাও, সে কি সচিবালয় কোন দিকে কোন গলিতে কার অফিস চিনে? আমি যে কথা বললে সেই কথা যদি গুরুত্বের সাথে বিবেচনা করে কাজটা আবার অ্যালাইনমেন্ট করেছেন, ওই অ্যালাইনমেন্ট বাদ দিয়া 800 মিটার বাদ দিয়া তারপর নতুন করে অ্যালাইনমেন্ট করাইয়া আবার সেটা সাইন করে চলে এখান থেকে চিফ ইঞ্জিনিয়ার থেকে আবার মিনিস্ট্রি থেকে সাইন আবার এখানে আসতো। এই পর্যন্ত আমি লেগে থেকে করছি, তোমাদের কোন নেতা করছে আমার সাক্ষী রেখে বলো? এইভাবেই আমি সাহায্য করতেছি, রোড মধ্যে করতেছি, এইভাবেই করতেছি। আমার বাপের টাকা দিয়ে না, এই উপজেলার টাকা দিয়ে না, সরকারের টাকাটাই অন্যরা নিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। এভাবে 40 বছর নিয়ে গেছে। এখানকার যারা নেতা ছিল হয় এনেছে খাইছে, আমাদেরকে দেয় নাই, আর না হলে আনতেই পারে না, অপরাধ ছিল। আমরা এমপি না হয়ে আনতে পারতেছি। এই জন্য যদি মগজে না করে রাজনীতি করে বাবা আলু চাষ করো। এই জন্য যদি যে দলের নেতারা বোঝো না, তোমাদের রাজনীতি করার কোন দরকার না, আলু চাষ করো। বলে আপনি মন্ত্রী এমপি, আমি মন্ত্রী এমপি প্লাস করতে পারো। যা করতে পারে নাই সেগুলি আমি করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাবো। করতে পারবো ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারির ভোটে যদি আমাকে নেতা বানাইতে না পারেন তাহলে আর আমি তখন পারবো না। এখন যেহেতু ব্যাকফর্ম আছে এই খালিস্তানে, আমি যখন কথা বলছি ওরা আমাকে মূল্যায়ন করছে। যখন এখানে কেউ এমপি হয়ে যাবে তখন আমাকে বলবে যেন আর তো ওখানকার লোক না। এই জন্য আগামী দিনে আপনাদের উন্নয়নের দ্বারা
ধরে রাখবেন কিনা, অব্যাহত রাখবেন কিনা, এই ডিসিশন আপনাদেরকে নিতে হবে। কি আপনারা 54 বছর যেভাবে করতেছেন সেভাবে থাকবেন না উন্নয়ন চান? উন্নয়ন চান। হাত তোলেন, উন্নয়ন চান। উন্নয়ন যদি চান, এটা ব্রিজ কিন্তু কাজ শেষ হয়ে যায় না, মাত্র শুরু করলাম। যেদিন শুরু হলো ওই দিনও বাধা আসছে। পরে প্রশাসনের লোকেরা শক্ত অবস্থান নেওয়ার কারণে বাধাটা দূর হয়ে কাজ শুরু হল। দোয়া করে আল্লাহ আমাদেরকে এবং নিজ এলাকার উন্নয়নের বিপক্ষে যেন না পাওয়া। ঠিক আছে, আমরা এখন নাম টাম বলতেছি না, আমরা জানি কারের সাথে জড়িত। কেন বলছি না? কারো সমান নষ্ট করতে চাই না। কাজ যেহেতু শুরু হয়ে গেছে, সবাই সহযোগিতা করে, কোথাও কোনো অপপ্রচার করে, ডিস্টার্ব করে আপনার এই কাজের পথে অন্তরায় করে না। এরকম বহু কাজে যে সিলেট থেকে আপনার সুন্দরবন পর্যন্ত রাস্তা, আমি দিসপুর এখানে প্রাসঙ্গিক নাই নাকি এমন যখন প্রজেক্ট চলে গেছ, আমি ঢাকা থেকে বললাম আমাদের রাজ্যকে দিয়ে নিয়ে গোলাপগঞ্জে আপনারা মানববন্ধ করেন, সারা যদি দেন পত্রিকা। আমি দেখেছি স্টেটমেন্ট দিলাম, সারা জাতীয় পত্রিকা আসছে। তারপরে আমি ডিসির সাথে নতুন ডিসির সাথে দেখা করে বললাম আপনারা আগের দিকে এটা করে, উনি বললেন এটা হবে না, আগের সেই বহাল থাকবে, এই রাস্তা চালু থাকবে। কত হাজার কোটি টাকার কাজ চলে যাচ্ছে, ওই বেড়ারা তোমরা তুলেছিল। কে সবার আগে বিবৃতি দিয়েছে? কে দেশ বিদেশের সব মানুষকে সজাগ করেছে, সতর্ক করেছে? প্রশাসনকে সতর্ক করেছে। একটা রাজনৈতিক দলের নেতার বিজেপির দাম যদি তুমি বুঝতা, তো তুমি তো টেম্পোস্টেন্ডের রাজনীতি করবে। তুমি তো এই টেম্পোস্টেন্ডের রাজনীতি করবে, তুমি তো রাজনীতির নেতার বিজেপির মূল্য বুঝো না। তো প্রশাসন ঠিকই বুঝবে। সুতরাং এই যে হাজার হাজার কোটি টাকার কাজ আমি রাখলাম, এটা কি ভালো কাজ করলাম না খারাপ করলাম? এটা করবো না, বন্ধ করে দিব। তাহলে ওদের মুখ আপনারা বন্ধ করেন, বন্ধ করেন। এগুলো করে 54 বছরের কিছু করা নাই, এখন আমাদের নেতা করতেছে, তুমি বাধা দিচ্ছ, এটা আমরা মানব না। পারবেন সবাই? ওরা যাই বলবেন, জিজ্ঞেস করবেন, তুমি যদি বলো তোমার যুক্তি কি, কেন তুমি এটা বলো, কেন বিভ্রান্ত করো, বলতে পারেন না? আল্লাহ বান্দারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? সবচেয়ে বেশি ভয় পাবো কাকে? সুতরাং ওরা এই যুগ যুগ ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, কিন্তু কোনো কাজে লাগে নাই। ওরা আমাদেরকে নিষিদ্ধ করে নাই, আজান হয় নাই, তো বুঝে যাচ্ছে। ওরা কি আমাদের নিষিদ্ধ করে নাই? ওরা আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে নাই? ওদের আমাদের মার্কেট ফেলে নেয় নাই? কিন্তু ঠিক রাখতে পারছে। আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আমরা আমাদের নেতার মামলায় আমাদের পক্ষে রায় পেয়েছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছি। বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী শ্রেষ্ঠ ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। এই রায়ের ধারাবাহিকতায় আগামী দিনে বাংলাদেশের সরকার